একটু বুঝে আসি। ঐকমত্য কমিশনে জামাত ইসলামের অনেক প্রস্তাবের সাথে কিন্তু এনসিপির অবস্থান মিলে যায়। যেমন জামাত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি চায়, এনসিপিও চায়। জামাত উভয় কক্ষেই পিআর চায়, এনসিপি চায় শুধু উচ্চ কক্ষে। জামাত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেছিল, মনে আছে নিশ্চয়ই। এনসিপিও কিন্তু একই দাবি করেছিল। এছাড়া আরও অনেকগুলো বিষয়ে এনসিপি জামাত ইসলামী কাছাকাছি অবস্থানে ছিল এবং মনে হচ্ছিল যে জামাত কোনটা জামাতের দাবি কোনটা এনসিপির দাবি একসময় মনে হচ্ছিল দুই দল একই রকম দাবি করছে। তাহলে কখনোই সংস্কার আলোচনায় আন্তরিকভাবে অংশ নেয়নি জামায়াত। এই বক্তব্যটা আসলে কতটুকু সঠিক এবং জামায়াত কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি সেটাই বা কতটুকু সঠিক? আসলে এখানে কিন্তু বলা হয়েছে গণ অভ্যুত্থানের আগে এবং পরে। নাহিদের পোস্টে কিন্তু গণ অভ্যুত্থানের আগের কথাও বলা আছে এবং সাকিব ভাইয়ের বক্তব্যও কিন্তু আমি যে এর আগে কখনো তারা কোনো সংস্কার প্রস্তাব দিয়েছিল বা এরকম করেছিল না। এবং নিম্নকক্ষের পিআর যেটা একমাত্র বলছে এই পজিশনটা কিন্তু সংস্কারের অন্তর্ভুক্ত বিষয় ছিল না, এটা পরবর্তীতে এসেছে। এবং যে জিনিসটা এটাকে আলাদা করেছে, একটা পজিশন বলেন আর যাই বলেন, এটা নিয়ে কিন্তু তারা পুরো ফোকাসটা রাজনৈতিকভাবে এদিকে নিয়ে গেছে। কারণ যেই আপনি যখন কাছাকাছি দুইটা দল থাকবে, শুধুমাত্র জামাতের সাথে না, অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের অনেকগুলো প্রস্তাব কাছাকাছি মেলে। এই যে সাকিব ভাইদের দলের সাথেও কিন্তু অনেক প্রস্তাব আমাদের কাছাকাছি মেলে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথেও কিন্তু আমাদের 9টা দলের মধ্যে কিন্তু এই জুলাই সনদ কেন্দ্রিক যেসব বিষয়ে ঐকমত আছে বা এই কেন্দ্রিক কিন্তু একটা বোঝাপড়া কিন্তু ছিল এবং আলোচনাও কিন্তু ছিল। তখন যখন যেই দলগুলো কাছাকাছি আছে তারা যদি একটা মৌলিক সংস্কারের দাবিতে এবং একটা পরিবর্তনের দাবিতে স্ট্রংলি এইটাকেই মূল ফোকাসে রাখে, আমি যেটা প্রথমে বলছিলাম যে এটা কিন্তু খুব স্ট্রং হয়। কিন্তু যখন একজন আপনি এই একটা পজিশনই বলেন, তারা কিন্তু এই একটা পজিশন নিয়েই রাজপথে গেছে। তাদের প্রত্যেক নেতা কিন্তু এই একটা বক্তব্যে, তারা তো বলেনি যে আমরা যদি এই গণভোট না হয়, গণভোট যদি এটাতে ইনক্লুড না হয় এবং পরবর্তী সংসদকে যদি তার বিশেষ ক্ষমতা না দেওয়া হয়, ডুয়াল ক্ষমতা না দেওয়া হয়, তাহলে আমরা সাইন করব না। তারা কিন্তু একটা পজিশন যেটা তাদের ফেভারে গেছে, রাইট, যেটা তারা দর কষাকষি করতে পারছে। আমি একটা লাইন বলি যে এটার কাছাকাছি যাওয়ার কারণে যে মোশাররফ ভাই বলল যে হিডেন কোনো চুক্তি আসলে ছিল কিনা। এনসিপির সাথে হিডেন চুক্তি কিন্তু এই বড় ভাই মানে মেজো ভাই দুই দলের সাথেই কিন্তু হয়। যে একবার বলে বিএনপির সাথে কোনো কিছু আছে, যে আপনি প্রশ্নও করলেন, আবার মনে হয় যে পেন্ডুলামের মতো কিন্তু আমরা হচ্ছে আমাদের জায়গাটাতে ফোকাস এবং একটা নির্দিষ্ট সময় পর এটা আরো পরিষ্কার হবে, পেন্ডুলাম স্থির হবে মাঝামাঝি কোথাও। জি, এবার মোশাররফ হোসেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন তবে সেই চেষ্টা সফল হবে না। বিএনপিকে আসলে কারা গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে? বিএনপি এমন শঙ্কাই বা কেন করছে? দেখেন, এমন অভিযোগ আপনাদের দলের পক্ষ থেকে আগেও করা হয়েছে যে বিএনপি গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা। বিএনপি বারবার কেন জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো হচ্ছে? এটা কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, নাকি বিএনপি এমন কিছু কাজ করে বা বিএনপি নেতারা এমন কোনো কথা বলে ফেলেন পরে অবশ্য আবার সরি বলেন, যাতে বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ বিরোধীরা পায় আপনাদের মুখের কথাই? না, এইটা আপনি দেখেন, আমরা মনে করি বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। আপনি দেখেন এই যে সংস্কার প্রস্তাব, যেটা আমাদের সাক্ষীও বলেছে যে এই 31 রাষ্ট্র মেরামতের যে 31 দফা, আমি মনে করি এই যে সংস্কারের যেই পূর্ণাঙ্গ আলোচনা, মূল ভিত্তি কিন্তু 31 দফা। ওখান থেকে কিন্তু অনেকগুলি নেওয়া হয়েছে অথবা মিলে গেছে, যেটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা সাদৃশ্য এর মধ্যে আছে। এবং বিএনপি কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেছে, বরং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন বিএনপি বৃহত্তর ঐক্যের স্বার্থে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কম্প্রোমাইজ করেছি যে এই জায়গাটা এইভাবে আমরা কিন্তু আমাদের যে অবস্থান সেখান থেকে আমরা সরে এসেছি। সুতরাং কিছু লোক এই জিনিসটির বিষয়ে আমার মনে হয় বিএনপিকে একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে চায়। বিএনপি কিন্তু এই ব্যাপারে খুব সচেতন এবং বিএনপি কিন্তু সচেতনভাবেই কিন্তু তার রোলটা প্লে করছে, যাতে এ ধরনের কোনো ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো না যায়। আমি মনে করি এই জুলাই যে সনদটা, যেই আলোচনা এবং এটা আগামী দিনে বাস্তবায়নের ক্ষেত্রে
বিএনপি সবচেয়ে আমি মনে করি কার্যকরী ভূমিকা পালন করছে। এবিএম মোশাররফ হোসেন, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, কিন্তু জোনায়েদ সাকির কাছে প্রশ্নের উত্তর নিতে যাবার আগে প্রশ্নটা আপনাকে করে যেতে চাই যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাঁদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময় তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি, সে কারণে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। জানা গেছে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। তাহলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, এরকম তো শুনতেই পাচ্ছি আমরা, কিন্তু এইটা কি এমন যে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে শুনতে পাই, এরকম একটা যে তফসিল যেদিন ঘোষণা হবে তার পরের দিন তারেক রহমান দেশে ফিরবেন, এটা সত্যি কিনা জানতে চাই আপনার কাছে। জোনায়েদ সাকি, জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কার? এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটলো? খুব সংক্ষেপে উত্তর দিই, কারণ আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনাটা করতে চাইছি। এই বিষয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। প্রথমত জুলাই যোদ্ধাদের, বিশেষত আহত যোদ্ধাদের সাথে এই যে ঘটনা ঘটেছে আর অনেক দুঃখজনক, এবং সরকার অনাকাঙ্ক্ষিত বললেই তো হচ্ছে না, সরকারের ডিলিং কিভাবে হয়েছে সেই জিনিসটা, প্রস্তুতি কী ছিল, তাদের দাবি কী ছিল, সেটা তাদের আগে থেকে অনুমান করা প্রয়োজন ছিল। সেটা আপনারা অনুমান করেননি? আপনারা যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন তারা বুঝেননি যে তারা আসলে কোন সুরক্ষা চাচ্ছে? দেখুন, এটা আপনি খেয়াল করবেন 5ই আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় প্রতি সভা সমাবেশ, প্রতি জায়গায় আমরা বলি যে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব গ্রহণ করা, এই যে জায়গাটা, এটা সরকারের কাজ, এবং এই সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট জায়গাটা থাকতে হবে। এবং এটা আমরা ধরেন আমাদের দলের দিক থেকে প্রথম আহতদের তালিকা করার উদ্যোগ নিয়েছি। আমরা মনে করি না যে এটা আমরাই সবটা করব, এটা গভর্নমেন্টকে সহায়তা করার জন্যই করেছি। প্লাস এই দাবিটা আমরা সার্বক্ষণিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং এটার ব্যাপারে সরকারের কিছু অনেকগুলো উদ্যোগ আছে, যদিও সাফিসিয়েন্ট না, সেগুলোর সমালোচনা আমরা সবসময় করে যাচ্ছি। এখন এখানে এই উদ্যোগে সেইটার ঘোষণাটা, জুলাই সনদে আসার দাবিটা এই অর্থে এর আগে উঠেছে কিনা ঠিক ওইভাবে আমরা দেখিনি। এখন ওই দিনে যদি এটা যে জুলাই জাতীয় সনদ, যেটা সংবিধান সংস্কার প্রশ্নে একটা ঐকমত্য, সেখানে আসলে এই আহতদের এবং রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নটা এভাবে থাকবে কিনা, সেই জিনিসটা যখন উত্থাপিত হয়েছে, সেটার সলিউশনটা সেইভাবে করলে একটা যেত। সলিউশনটা করেছেন ঐকমত্য কমিশন, কিন্তু তারপরেও যে হ্যান্ডলিংটা হয়েছে পুলিশের দিক থেকে, সেই হ্যান্ডলিংটা জুলাই যোদ্ধাদেরকে যে সম্মানের জায়গা থেকে আমাদেরকে রাখতে হবে, সেই প্রশ্নটাকে, তাদের ডিলিংটা আরো অনেক বেশি নমনীয় এবং জায়গা শেষ করে। এটা আমার মনে হয় যে এই বিষয়ে আমার পজিশনটা মানে আমি গভর্নমেন্টকে, বিশেষত পুলিশকে কিছু দায়ী করব। জোনায়েদ সাকি, আমি আসছি আপনার কাছে এবং এবিএম মোশাররফ হোসেনের কাছেও আসছি, যেহেতু ফয়েজ আহমদ আছে। এই বিষয়টি একটু শেষ করি। জুলাই যোদ্ধাদের বিক্ষোভের মুখে জুলাই সনদের জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5ম দফার পরিবর্তন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা আলোচনার, মানে এই আলোচনা সনদ স্বাক্ষরের দিনে বিক্ষোভের মুখে কেন হতে হলো? মানে আগে কেন হলো না? সরকার কি আসলে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোকে সামলানোর জন্য হিমশিম খাচ্ছিল? জুলাই যোদ্ধাদের কথা ভুলে গিয়েছিল সরকার অথবা রাজনৈতিক দলগুলো, এরকম কিছু না? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিক্ষোভের মুখে বলেন আর দাবির মুখে বলেন, কোনো না কোনো ফর্মে ইস্যুটা সামনে আসা, তাদের যেই দাবিটা ছিল সেই ইস্যুটা সামনে আসছে, সেটা সলিউশন হয়েছে। এখন ইস্যুটা যে এর আগে সলভ হয়নি তা কিন্তু নয়, এটা নানান প্রক্রিয়ায় এর আগে একটা সলভ ইস্যু। তারপরেও জুলাই যোদ্ধারা, তাদের প্রতি আমাদের ফুল রেসপেক্ট আছে, ওনারা চেয়েছেন যে এটা সনদেও উপস্থাপিত হোক, তাদের দাবি অনুযায়ী হয়েছে। কিন্তু আপনি দেখুন, দাবিটা মেনে নেওয়ার পরেও যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, উনি সহসভাপতি, উনি কিন্তু অ্যানাউন্স করেছেন দাবি মেনে নেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। তারপরে যে তাদেরকে অনুষ্ঠানস্থল ত্যাগ করা, দেখুন আপনি এখানে চিফ হেডবাজারের প্রোগ্রাম থাকবে, সব ধরনের একদম নিরাপত্তা ব্যবস্থা আছে। এর মধ্যে ওনারা কিন্তু গেট ভেঙে বা জোরপূর্বক প্রবেশ করেছে, তাদের প্রত্যেকের এখানে সিকিউরিটি চেকের বিষয় আছে। এমন যদি হতো যে
আমরা এটা শতভাগ নিশ্চিত। তারা ফরেন সার্ভিস একাডেমিতে জায়গা না পেলে তারা তো গেট ভেঙেই ঢুকবে। আপনারা এতদিন ধরে আসলে রাজনৈতিক দলগুলো এবং সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন এত বিষয় নিয়ে আলোচনা করলেন, তারা যদি একবারও ফরেন সার্ভিস একাডেমিতে ডাক না পায়, আমি যতদূর জানি, তাহলে তাদের গেট ভেঙেই তারা ফরেন সার্ভিস একাডেমিতে ডাক পায়নি মানে কি? আপনি কি বলতে চান যে শুধু জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আলাদা করে ওখানে বসার বিষয়? এই যে পলিটিক্যাল পার্টিগুলি বসেছে, ওনারা কি তাদেরকে প্রতিনিধিত্ব করেন না? ডেফিনেটলি করেন। ওনার পার্টিতে শহীদ নেই, ওনার পার্টিতে আহত নেই। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি যে যেই জিনিসটা সংযুক্ত হয়েছে, এটা 5 আগস্টে সরকার গঠনের পরপরই ওই বিষয়টা সলিউশন হয়েছে প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে। আমি এর ডিটেইলে আর গেলাম না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলছি, সম্ভবত